ভারত আনুপাতিক হারে কিন্তু বাংলাদেশ থেকে ভারত দুর্বল। আপনি যদি আনুপাতিক বিবেচনা করেন, আনুপাতিক হারে বাংলাদেশের 100% মানুষ যেভাবে আরাম আয়েসে চলাফেরা করতেছে, যেভাবে 3 বেলা খাওয়া দাওয়া করতেছে, যেভাবে পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেছে, যেভাবে তারা টয়লেট ইউজ করতেছে, সেই হিসাব করতে গেলে ভারত বাংলাদেশ থেকে অনেক তলানির ভিতরে আছে। ভারতের রাষ্ট্রটা অনেক বড়, বিশাল বড় রাষ্ট্র। সেই বড় রাষ্ট্রের কিছু কিছু জায়গা হচ্ছে তারা ডেভেলপ করেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলো এখনও কি তারা সেই গরিবের নিম্ন সীমায় পড়ে আছে। বড় বড় ফুটানি শুধু এই যে দিল্লি, মহারাষ্ট্র, মানে চেন্নাই, মুম্বাই, এই বড় বড় যে কি বলে আপনার জেলা শহরগুলো আছে, এই শহরগুলোতে শুধু মস্তানি চলে। কিন্তু আপনি গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন, তারা 3 বেলা এখনো ঠিকমতো খেতে পারে না, এরকম লোকের অভাব নাই। চাষবাস করে খায়, আমরাও চাষবাস করি, চাষ করা তো খারাপ না। চাষবাস করে তারা হচ্ছে ঠিকমতো তাদের চাষের যে খরচ, সেই খরচটা অনেক সময় উঠে না। তাদের দেশে কিন্তু সিন্ডিকেট, টেন্ডারবাজি, ধোকাবাজি, চিটিংবাজি, বাটপারবাজি, 2 নম্বরবাজি, মিথ্যাবাজি, এগুলোর অভাব নাই, বাংলাদেশ থেকে বেশি। বাংলাদেশ থেকে ওখানে বেশি চলে। যদি বেশি না চলতো তাহলে কৃষকরা কেন তাদের ফসলের মূল্য পাবে না? আপনি এখন বলতেছেন, আমার নিউজটা একটু পিছনে গিয়ে দেখবেন যে বর্তমানে হয়তোবা কলকাতা দাদারা তাদের পেঁয়াজ আলু বাংলাদেশে ডেলিভারি করতে পারতেছে না, সেজন্য তারা বিপদে আছে। কিন্তু তার আগে তো তারা বাংলাদেশে ডেলিভারি করছে, তো তারা কেন বিপদে ছিল? আপনার 2023 সালে জানুয়ারি থেকে অক্টোবর ভারতের মহারাষ্ট্র, 2023 সালের জানুয়ারি থেকে অক্টোবর ভারতের মহারাষ্ট্রের 2366 জন, আমরা এই ধরনের তথ্য পাই। 2366 জন কৃষক আত্মহত্যা করেছেন, সুইসাইড করেছেন। কেন? কারণ তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে কৃষিকাজ করেছেন, টাকা ধার নিয়ে তারা ফসল উৎপাদন করেছেন। তো ফসল বিক্রি করতে গিয়ে লাভ তো দূরের কথা, তাদের যে পুঁজি ছিল, যে খরচটা করছেন, সেই খরচটা তারা তুলতে পারেন নাই। তাহলে কেনার সময় তো সে বেশি দামে কিনলো, বেচার সময় কেন দামটা কমে গেল? তার মানে সেখানে 2 নাম্বার ব্যবসায়ী আছে। এই 2 নাম্বার ব্যবসায়ীর ফাঁদে পড়ে, জালে পড়ে ওই লোকগুলা তাদের সর্বস্ব হারায়া আত্মহত্যা করতে বাধ্য হলো। শুধু মহারাষ্ট্র নয়, ভারতের বিভিন্ন জায়গায় এরকমভাবে তারা সুইসাইড করতেছে, তাদের এই কাঙ্ক্ষিত লাভ না পেয়ে। কারণ সংসার চালাতে পারতেছে না, 3 বেলা খেতে পারতেছে না, ঋণের টাকা পরিশোধ করতে পারতেছে না, তা যাবে কোথায়? বাধ্য হয়ে তারা সুইসাইড করলো। এখন ময়ূখ রঞ্জন, আমরা জানেন যে ময়ূখ রঞ্জন ঘোষ, উনি একজন সত্যবাদী, তাই না? বিশাল মাপের সত্যবাদী। ওনার মতো সত্যবাদী হয়তো ওয়ার্ল্ডে আর নাই, পাওয়া যাবে না। এমন সত্য কথা বলে বলে উনি মলম বিক্রি করেন। তার বাড়ি ঘেরাও করছে, তার বাড়ির চারপাশে আলু পেঁয়াজের বস্তা ফালাইয়া ঘেরাও করছে, এবং তাকে বলতেছে মিথ্যা সংবাদ বন্ধ করো, কৃষকদের রুটি রুজির জবাব দাও। স্লোগান দিছে তারা, মিথ্যা সংবাদ বন্ধ করো, কৃষকদের রুটি রুজির জবাব দাও। অর্থাৎ এই যে মিথ্যাচার করলো বাংলাদেশের সাথে, আমরা একটা সময় বাঙালিরা খেপেছিলাম, বাংলাদেশের বাঙালিরা, এখন ওদের দেশের ওরাই খেপেছে। আরেকজন হচ্ছে ওই যে মোল্লার নাম কি, শুভেন্দু অধিকারী মোল্লা। ভারতের লোকে তাকে মোল্লা বলতেছে, যে আগে মুসলমান মোল্লা ছিল, গরু মাংস খাইছে, আর এখন হিন্দু পণ্ডিত হয়েছে, এখন গরুর মুদ খায়। তাহলে ওই মোল্লা আর এই যে মলম ব্যবসায়ী, দুজনে মিল্লা এমন সব উল্টাপাল্টা কর্ম করছে। এখন তাদের দেশের পর্যটন খাত বন্ধ, চিকিৎসা খাত বন্ধ, হোটেলগুলা বন্ধ, খাবারগুলা আলু পেঁয়াজ বাংলাদেশে আসা বন্ধ, সব দিক দিয়ে মহা বিপদে আছেন ভারত। এবং তাদের দেশের কৃষকরা পর্যায়ক্রমে সুইসাইডের মধ্যে লিপ্ত হচ্ছে। এর ভবিষ্যৎ কি? এর সমাধান কি? এর সমাধান ভারতকেই খুঁজতে হবে। বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলে দিয়েছেন যে ভারতের অস্বাস্থ্যকর চিনি
আমরা আর আনবো না, মানে চিনি অলরেডি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে প্রায় 14টা না 16টা যেন চিনি কল আছে। এগুলোকে চালু করার জন্য যা যা প্রয়োজন, যা যা এখানে দরকার, সেগুলো আমাদের পাকিস্তান থেকে আসবে। পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে এই চিনি কলগুলা পরিচালনার জন্য। অতএব ভারত মরতেছে, মরতেই থাকবে, আমাদের সাথে তাদের কোনো আর সম্পর্ক থাকবে না।